নমস্কার, আমি স্বতন্ত্র বোস। এইরকম চরিত্র আমি আগে করিনি একেবারেই। এরকম প্রচুর সম্পর্ক আছে যেই সম্পর্কগুলোর সত্যিই কোনো নাম হয় না, কিন্তু তারা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তাকে কোনোভাবে জাস্ট দূরছাই করে রাখা যায় না। তারা হয়তো রক্তের সম্পর্ক নাই বা হতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক থেকেও অনেক কিছু। এবং এরকমই গল্প বলতে আসছে চিরসখা। আর সঙ্গে অফকোর্স সুদীপদা রয়েছে। সুদীপদা, একটুখানি তুমি পরিচয় করাও তোমার চরিত্রটার সঙ্গে আমাদের ওয়ালের দর্শকদের। নমস্কার, আমার নাম স্বতন্ত্র বোস। আমার ডাক নাম হচ্ছে নতুন। নতুন বলেই সবাই আমায় ডাকে। এবং আমার একটা পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা বন্ধুত্বের সম্পর্ক। এবং সেই পরিবারের একজন সদস্য বুড়ি কমলিনী, তার বন্ধু হয়েই এই পরিবারে আমার স্থান, এবং সেই অর্থে সবাইকে ভালোবেসে কাছে টেনে নেওয়া। এবং এই মানুষগুলো এই মানুষটাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে, যা কিনা এমনি সাধারণত আমরা যে চোখে দেখে থাকি, যে কোনো সম্পর্কের নাম দিয়ে থাকি, তার থেকে অনেক বেশি। আসলে আমরা বড় যে কোনো জিনিসকে একটা ডেফিনেশনের মধ্যে রাখতে ভালোবাসি, কিন্তু পৃথিবীটা তো তার থেকে অনেক বড়। আমাদের আশেপাশে যা কিছু ঘটে চলেছে, সব কিছুর সব সময় ডেফিনেশন হয় না। তো এই সম্পর্কটা আরও আমরা কোনো ডেফিনেশন দিতে পারি না। একাধারে বন্ধু, ভালোবাসার মানুষ, এবং বোধহয় সব থেকে কাছাকাছি যে ডেফিনেশনের যে নামটা যায়, সেটা হচ্ছে চিরসখা। সো এই হচ্ছে আমার চরিত্র। নূতনের সঙ্গে তোমার কোথাও কোনো কানেকশন আছে চরিত্রের সঙ্গে? অনেকটাই, একটু বলো। অনেকটাই। প্রথম কথা, এই মানুষটা যেরকম, আমি বোধহয় রিয়েল লাইফে সেরকমই। আমার অনেক বন্ধু আছে, বান্ধবী আছে, যাদের সঙ্গে কিন্তু এই ভালোবাসার সম্পর্কটাই আছে, এবং সেটা আমার নিজের রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি। এবং রক্তের সম্পর্ক যে সবসময় ভালো হয় তা কিন্তু ইতিহাস বলছে না। আমরা ইতিহাস, পুরাণ ইত্যাদি যা দেখেছি, সবথেকে বেশি মারামারি, কাটাকাটি, হানাহানি তা কিন্তু রক্তের সম্পর্কের মধ্যেই হয়েছে। সুতরাং এটা খুব ভুল ধারণা যে একটা কোনো ডিফাইন্ড চরিত্রের মধ্যেই সম্পর্ক ভালো হবে, আর সেই ডেফিনিশনের বাইরে গেলে সম্পর্ক খারাপ হবে। ইনফ্যাক্ট উল্টোটাই হয়। একটা ডিফাইন্ড চরিত্র থেকে অনেক কিছু এক্সপেকটেশন থাকে, যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আনডিফাইন্ড চরিত্রের মধ্য থেকে কিন্তু, যেহেতু সেটার কোনো ডেফিনেশন নেই, এক্সপেকটেশনটা থাকে না। সুতরাং সম্পর্কটা অনেক ইজি হয়, যার কাছে অনেক কিছু শেয়ার করা যায়, বলা যায়, ভাগ করে নেওয়া যায়। চরিত্রটা বেশ প্রোগ্রেসিভ, ইনফ্যাক্ট গল্পটাই বেশ প্রোগ্রেসিভ। এবং এরকম আমাদের সমাজ না এরকমই, অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি প্রোগ্রেসিভ। আমরা পুরাণে, ইতিহাসে এরকম চরিত্র দেখেছি। আমরা বরঞ্চ অনেক বেশি, আমাদের থট প্রসেসটা অনেক বেশি কুপমণ্ডুক হয়ে গেছে, অনেক বেশি ক্লোজড হয়ে গেছে। আমরা এর বেশি ওই ডিফাইন্ড চরিত্রের বাইরে কিছু ভাবতে পারি না। অথচ পৃথিবীটা না তার থেকে অনেক বেশি। পৃথিবীতে অনেক কিছু ঘটে যায় যেটা সেই ডেফিনেশনের বাইরে। সুতরাং মানুষের না ওপেন মাইন্ডেড হওয়া খুব প্রয়োজন। মনটাকে না উন্মুক্ত করতে হয়, তবে আলো ঢুকতে পারে। সিধুজাটার কথা মনে আছে? ফেলুদার সিধুজাটা, তিনি বলেছেন মনের জানলাটা খুলে দাও, আলো আসতে দাও। তো আমরা মনের জানলাটা বন্ধ করে বড় ভাবতে আরম্ভ করি, যার জন্য আমরা একটা ডেফিনেশনের মধ্যে ঘুরপাক খেতে থাকি। কিন্তু আমাদের পৃথিবীতে সত্যি সত্যি পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে, এইরকমই না বলা সম্পর্ক, যার কোনো ডেফিনেশন হয় না। কিন্তু তুমি দেখবে যে সোসাইটির লোকজন এমন এমন কথা বলে, তখন না মনে হয় যে সত্যি মানে কেন রয়েছে, কি মধ্যযুগীয় রয়েছে। চিন্তা ভাবনার মধ্যে একদম আমরা এখনো তাই। গোঁড়া মধ্যযুগীয় চিন্তা ভাবনার মধ্যে আমরা বড় নিজেদের ঘুরপাক খাওয়াতে ভালোবাসি। আমরা কিন্তু জানি মানে এর বাইরেও হয়, তৎসত্ত্বেও আমরা ওই গোঁড়ামির মধ্যেই ঘুরপাক খাই। আজকে যে জিনিসটা আমাদের দেখানো হচ্ছে, সেটা কিন্তু পৃথিবীতে প্রথমবার হচ্ছে না। অথচ মানুষ বোধহয় ভালোবাসে, যেহেতু এরকম আমরা পৃথিবীতে, আমরা রাস্তায় চলার পথে অনেক 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 ধরনের খারাপ জিনিসপত্র দেখি। লোকেরা কাঁচা কিস্তি করছে, প্রকৃতির জলদান করছে, সেগুলো নিয়ে নানান লোকের নানান মিথ্যে কথা, গালাগালি, অনেক কি বলবো,
দায়িত্বশীল লোকেদের দায়িত্বহীন কর্মকাণ্ড, আমরা সেগুলোকে মেনে নিচ্ছি। অথচ ভালোবাসার সম্পর্কটাকে, অদ্ভুত আমাদের সোসাইটি, সেটাকে আমরা হীন চোখে কেন দেখি? যখনই কোনো ভালোবাসার কিছু দেখানো হয় তখনই মনে হয় সমাজ উচ্ছন্নে চলে যাবে। আমরা অদ্ভুত জায়গায় বাস করি না? একদমই একদমই। আমার ইভেন আরও একটা মনে হয় যে সম্পর্ক রয়েছে, হয়তো সম্পর্কটা ভীষণ স্টেল হয়ে গেছে, মানে কিছুই বেঁচে নেই, কিন্তু তাও আছি। বাইরেও আমার কোথাও একটা জায়গায় সম্পর্ক তৈরি হয়েছে, কারণ সে আমাকে ভ্যালিডেট করছে, সে আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে। এই জিনিসটাও যখন মানুষ জানতে পারছে, সেটা না অদ্ভুত একটা রিয়াকশন তৈরি হয়েছে। ভাই ভালো থাকার অধিকার তো ভাই সবারই আছে। সবার আছে, এবং ইম্পর্টেন্স আর রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম। ধরো আমি ধরে নিচ্ছি একটা ডিফাইন্ড চরিত্রই একজন স্বামী স্ত্রীর চরিত্র, তাদের যখন 10 বছর, 15 বছর, 20 বছর পেরিয়ে যাচ্ছে, ধীরে ধীরে তারা তখন তাদের সম্পর্কটা কি? আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যেটা বুঝি, তার মধ্যে শারীরিক সম্পর্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবারে সেই শারীরিক সম্পর্কের ঊর্ধ্বে চলে গেল, ছেলে মেয়েরা বড় হয়ে চলে গেল, তারা বাইরে চলে গেল, এবারে দুজন পুরোপুরি রয়েছে। তাদের মধ্যে সম্পর্কটা কি? ক্যান ইউ ডিফাইন ইট? জাস্ট বিকজ তারা স্বামী স্ত্রী নাম দেওয়া হয়েছিল সেই ডেফিনেশন? তখন তারা একজন আরেকজনের ভরসার জায়গা, অভ্যেস। সেখানে শুধু প্রেজেন্সটাই, তার জন্য গলা জড়িয়ে ধরতে হয় না, সেই প্রেজেন্সটাই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তখন তাকে কি ডিফাইন করবে তুমি? তুমি কি ডেফিনেশনের মধ্যে বাঁধবে? যে একটা লোক সে চাটা খাইয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে, এটার কি ডেফিনেশন দেবে তুমি? সুতরাং ওইভাবে ডিফাইন করা যায় না। আমরা শুধু ওই স্বামী স্ত্রীর ট্যাগটাকে সরিয়ে দিই না, তো দুটো মানুষ যারা স্বামী স্ত্রী তারা এরকম হতে পারে না? তোমার এরকম করে বন্ধু আছে যে চা খাইয়ে মুখ মুছিয়ে দিচ্ছে? ইটস লাইক যেরকম ভাবে অপরাজিতাদিকে আমরা দেখতে পাচ্ছি প্রোমোতে, তোমার জীবনে বউ ছাড়া এরকম কে আছে যে ভীষণ এরকম? আমার খুব কাছের বন্ধুরাই আছে, এবং সেটা নারী এবং পুরুষ নির্বিশেষে আমার খুব কম, কারণ এই সিলেক্টিভ বন্ধুরা খুব কম, 2-3 জন হয়তো আছে যারা সেই অধিকারটা পায়। তা নিয়ে কোনো সময় ঝামেলা হয়েছে? না, একেবারেই না। মানে তুমি ভীষণভাবে ব্যালেন্স না, মানে তারা তাদের জায়গায়, তুমি আমার স্ত্রী, তুমি স্ত্রীর জায়গায়। যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জায়গা আছে, আমার স্ত্রীরও তার নিজস্ব জায়গা আছে, এবং তাকে স্ত্রী একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে মানুষ হিসেবে, সে আমার কাছে আগে তো সে মানুষ হিসেবে এসেছিল, এবং সে যেভাবে মানুষ হিসেবে এসেছিল, ধরো সে আমার জীবনে এসে তার 22 বছরের জীবনে, এই 22 বছর তো সে একজন মানুষ হয়ে তার মতন করে বেঁচেছে, এবং সেই মানুষটাকে আমি কি করে পাল্টাবো? তো আমার তাকে সেই অনুযায়ী অ্যাকসেপ্ট করে নেওয়া। আমরা যদি স্বামী স্ত্রী নাও হতাম, তাহলে তাকে সেভাবেই আমায় অ্যাকসেপ্ট করতে হতো, ইউনো। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যানিভার্সারি কিরকম কাটলো তোমাদের? সবে তোমাদের অ্যানিভার্সারি অসাধারণ কাটলো। তার কারণ আমি কাজে ছিলাম সকাল থেকে, এবং আমার বউ তার বন্ধুর বিয়েতে ছিল সারাদিন। বাহ, লাভলি। তুমি কাজ, বউ বন্ধুর বিয়ে। পরের দিন ফিরেছিলেন, আমি মাঝরাত্রে ফিরেছিলাম। উইশ তো হয়েছিল, পরে সেলিব্রেশন হচ্ছে নিশ্চয়ই, পোস্ট সেলিব্রেশন তো হচ্ছে। আমরা রোজ সেলিব্রেট করি, রোজ সেলিব্রেট করি, বিশ্বাস কর। বাড়িতে গেলেই সারাদিন কাজের পরে যখন ছেলেমেয়েরা শুয়ে পড়ে, সবাই চলে যায়, তখন আমি আর পৃথাই বসে বসে সিনেমা দেখি, গান শুনি, আড্ডা মারি, পিএনপিসি করি, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেলিব্রেশন উই ডু এভরি ডে। বেশ, এই সেলিব্রেশনের গল্প আমরা আরও শুনবো, তবে আজকে চিরসখার বাকি আরও যারা মেম্বার্স আছে এই পরিবারের, সকলের সঙ্গে একটু আলাপটা আমরা একে একে সেরে ফেলি। সঙ্গে থাকুন। যে সম্পর্কটা খুব সোচ্চারভাবে বলা যায় না, হয়তো বলার দরকারও হয় না, সেই দুটি মানুষই জানি তাদের কি সম্পর্ক। তো এইরকম একটা আনটোল্ড আনসেড লাভের গল্প চিরসখা। রবি ঠাকুর থেকেই আমরা জানি চিরসখা হে ছেড়ে না। তো এইরকম একটা হাত অনেক সময় আমাদের জীবনে আসে, কখনো অদৃশ্য হয়ে থাকে হাতটি, কিন্তু আমরা তার ছোঁয়াটা পাই, আবার কখনো খুব স্পষ্টভাবেই হাতটা ধরতে পারি। যখন হাত ধরা যায় না সমাজের নিয়মের বাইরে গিয়ে, তখন হয় দ্বন্দ্ব। চিরসখা পরিবারের আরও একজন মেম্বার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, কমলিনী। তবে কমলিনী কি, কিরকম, প্লিজ নিজেই একটু যদি আমাদের দর্শকদের সঙ্গে পরিচয় করাও কমলিনীকে।
কমলিনীর আবার একটা ডাকনামও আছে, সেটা এতক্ষণ কাউকে বলিনি, সেটা হচ্ছে গিয়ে বুড়ি। ও তাহলে মজার ব্যাপারটা কি বলতো, যে চরিত্রটা কতটা জীবন্ত। জেনারেলি কি হয়, আমাদের তো সত্যিকারের জীবনেও তাই হয়, আমাদের একটা ভালো নাম থাকে যেটা বাইরের নাম, আর একটা আমাদের ডাকনাম থাকে। এই চরিত্রগুলো কিন্তু এতটাই জীবন্ত যে এদের ডাকনামও রয়েছে। তো কমলিনী জার্নি শুরু হয়েছে অনেক আগে, কিন্তু আমরা এখন যেখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বলতে চাইছি মাঝপথ। আর যেটা আমরা দেখতে পাইনি কিন্তু আমরা অনুধাবন করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে ফেলে আসা পথটা, যেটা কমলিনী অতিক্রম করে এসেছে। অত্যন্ত কষ্ট করে 3জন ছেলে মেয়েকে বড় করেছে। স্বামীহারা হওয়ার পরেও সে কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায়নি। সে তার শাশুড়িকে ভালোবেসে, ননদকে ভালোবেসে, শ্বশুরবাড়িকে আঁকড়ে ধরেই পড়ে থেকেছে। এরকম না যে তার যাওয়ার অপশন ছিল না। তো এই সমস্ত দিকগুলো মিলিয়ে কমলিনী অত্যন্ত সুন্দর একটা চরিত্র। এখানে যেটা দেখা যায় মিডল এজেড সম্পর্ক, Correct. কিন্তু এই সম্পর্কের কোথাও কোনো নাম নেই, না। কিন্তু এই সম্পর্ক অদ্ভুতভাবে দুজন দুজনকে সম্মান করে, দুজন দুজনে ভীষণভাবে একে অপরের পরিপূরক। এখনকার দিনে তো এই মানে সম্পর্কই টেকে না, তারপর তো আবার স্বামীর বেস্ট ফ্রেন্ড, সে তার সঙ্গে আবার তার মানে বন্ধুর ওয়াইফের খুব ভালো সম্পর্ক, সখ্যতা বলা যেতে পারে। কিভাবে তুমি দেখছো, মানে ইটস এ ভেরি প্রগ্রেসিভ স্টোরি, সোসাইটিতে এগুলো নিয়ে তো প্রচুর মানে হালচাল তৈরি হয়ে যায় এরকম ধরনের গল্প দেখলে বা স্টোরি দেখলে। হ্যাঁ, মানে প্রথমে আমি বলে রাখি, এমনিতে কমলিনী কিন্তু স্বামী হারা। যখন কেউ স্বামী হারা বা স্ত্রী হারা হয়, সে কিন্তু সিঙ্গল হয়, সিঙ্গল স্টেটাস, এটা আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু তৎসত্ত্বেও আমাদের সমাজ কিছু জিনিস আরোপ করে দেয় যেটার কোনো মানেই নেই। সেইটা আমরা এই সিরিয়ালেও দেখতে পারবো। মানে কোথাও যেন একটা মানুষ সে নিজের মতো করে জীবন বাঁচাটাই তার জন্য খুব কঠিন হয়ে যায় সম্পর্কের এই বিভিন্ন চাপিয়ে দেওয়া নিয়মের জন্য। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি যে মনের সম্পর্ককে গুরুত্ব দিয়েই কিন্তু এরা এগিয়ে চলেছে। এবং এই মিডল এজেড প্রেমের গল্প টেলিভিশনে আগেও এসছে, কিন্তু বেশ অনেকদিন বাদে এরকম ভাবে, লাইক তোমরা লিড ক্যারেক্টার্স কিভাবে দেখছো? কারণ যখন ক্যারেক্টার্স বা সিরিয়াল খুব বেশি মাস চলছে না, এখন যেটা ট্রেন্ড চলছে, কিভাবে তোমরা দেখছো এরকম ভাবে মধ্য বয়সের প্রেম টেলিভিশনে আসছে? এক এক করে প্রচুর যারা টেলিভিশন ছেড়ে দিয়েছিল তারা কাম ব্যাক করছে, টেলিভিশন তাহলে আবার ফিরে আসছে মানুষের কাছে। এটা যদি হয় তাহলে তো খুবই ভালো হবে। তার কারণ সত্যি আমরা শুধু কম বয়সী মানুষদেরই গল্প দেখি, 16, 17, 18, 19, 20, 25, কিন্তু জীবনটা তো 25-এ শেষ হয়ে যায় না। তারপরেও তো মানুষের জীবন আছে, সেটা থেকে যায়। তাদের গল্প কারা বলবে? তাদের গল্পও তো আমরা শুনতে চাই, দেখতে চাই। চিরসখা এরকমই একটা গল্প। এবং চিরসখার যে চরিত্রটা যাপন করা, এরকম যাপন করতে করতে এবং আমার জীবনে বা তোমার জীবনে নিশ্চয়ই এরকম চিরসখা রয়েছেন। আমি এটা প্রশ্ন করছি না কে রয়েছে, বাট নিশ্চয়ই জীবনে এরকম কোনো মুহূর্ত এসে যে তোমাকে ভীষণভাবে তোমার পাশে থেকেছে এবং তোমার মনে হয়েছে এই তো আমার জীবনের মানুষ। একদম। তোমার কিরকম ঘটনা এসছে জীবনে কোনো সময়? হ্যাঁ, অবশ্যই। আমিও আমার জীবনে হয়তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমিও সেরকম সময় কাউকে পাশে পেয়েছি, এবং আই এম গ্ল্যাড যে আমি তার সঙ্গেই থেকে গেছি, থাকতে পারার সুযোগটা পেয়েছি। কিন্তু অনেক মানুষ এরকম আছেন যারা সেই সুযোগটাই পায়নি। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় তুমি তো খুব, আমরা তোমাকে পাই না, কিন্তু ঋত্বিক দা ইজ ভেরি অ্যাক্টিভ এবং মাঝে মধ্যেই হেডলাইন্সে চলে আসে ঋত্বিক দা। কিভাবে তুমি দেখো, খুব কি ব্যালেন্স করতে হয়, বোঝাতে হয় ঋত্বিক দাকে, নাকি একটু চাপই থাকে বিষয়গুলো নিয়ে? না, আমরা না খুবই ইন্ডিভিজুয়ালি জীবন যাপন করি, বিশেষ করে আমাদের মানে প্রফেশনাল ক্ষেত্রে আমি বলছি।
তো একটা মানুষের তো বিভিন্ন আসপেক্ট থাকে, একটা তার প্রফেশনাল আসপেক্ট। তো আমার মনে হয় না যে আমার কখনোই উচিত অন্য মানুষটাকে ডিকটেট করা যে সে কি বলবে, সে কি করবে। সেটা আমাদের ভাইসি ভার্সা, সেটা ঋত্বিকও করে না, আমিও করি না। আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে নেই, সত্যি বলতে কি ওগুলো হেডলাইন হওয়ার পর আমি জানতে পারি। কারণ বাড়িতে তো ঋত্বিক খুবই হি ইজ কুল অ্যাবাউট এভরিথিং, এবং ও যেটা বলেছে নিশ্চয়ই তার একটা কোনো যুক্তি ওর কাছে আছে। ও খুবই স্পষ্ট বক্তা একটা মানুষ, এবং আমি সেটা নিয়ে গর্বিত যে অত্যন্ত স্পষ্ট বক্তা একটি মানুষ। এবার তার জন্য যা যা হয় সেই ঝামেলাগুলো তো ওকেই পোয়াতে হয়, আমাকে তো পোয়াতে হয় না। তো সুতরাং আমার এটা নিয়ে বলার কিছু নেই। খুব জোর হয়তো আমি এটা বলি যে তুই আবার মানে বলেছিস, তো উত্তরে আমি একটা হাসি পাই, তারপর আর কনভারসেশন এগোয় না। তার কারণ ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ হিজ লাইফ অ্যান্ড ইজ অফকোর্স ওর যেটা মনে হতো সেটাই করবে। একদম শেষ, কি বলবে তুমি দর্শকদের? তোমাদের দুজনের পেয়ারিং ফার্স্ট টাইম অন টেলিভিশন, আগে কাজ করেছে অফকোর্স, বাট অ্যাজ পেয়ার, অ্যাজ আ পেয়ার আমি আর সুদীপ দা এই প্রথম একসঙ্গে কাজ করছি। আমার মনে হয় যে এই পেয়ারিংটা আপনাদের সকলের ভালো লাগবে। শুধু এই পেয়ারিংটা নয়, মানে শুধু তো নায়ক নায়িকার পেয়ারিং হয় না, আমাদের কিন্তু একটা পরিবার আছে সাথে, সেই পরিবারটাকেও কিন্তু দেখতে আপনাদের সকলের খুব ভালো লাগবে। বিশেষ করে শাশুড়ি বৌমার যে সম্পর্ক, মা মেয়ের যে সম্পর্ক, ছেলে মেয়েদের সঙ্গে মায়ের সম্পর্ক, বা এই নতুন কাকুর যে সম্পর্ক, অনেকগুলো সম্পর্ক আছে, অনেকগুলো লেয়ার্স আছে, এগুলো সবটাই আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা দেখুন স্টার জলসার পর্দায় রাত 9টায় চিরসখা। বেশ, আমরা অপেক্ষায় থাকলাম। সংসার খুব সুখের হোক, তোমাদের ওই করে এগিয়ে যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সম্পর্কের কথা বললেন, আমি একদম সেই সম্পর্কেই বিশ্বাসী। সুতরাং কমলিনীকে আমি বুঝতে পারি, আর কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ রিনাদির তো অনেক পছন্দের সমস্ত চরিত্ররা আছেন। আমার তো বারবার কিছু চরিত্রের মুখ ভেসে আসছে যাদের আমি নাম নিতে চাই না, কিন্তু তারা সাহিত্যের পাতার থেকেই উঠে আসা। যত গল্পটা আস্তে আস্তে আনফোল্ড হবে, আশা করছি আরও অনেক কিছু করার জায়গা পাবো, উনি দেবেন আমাকে সেটা। শি হ্যাজ ইস ম্যাজিক হ্যান্ড, জাদুর মতো কাজ করে ওনার চরিত্রগুলো। চিরসখা পরিবারের সবচাইতে সিনিয়র মোস্ট মেম্বার কি, কেমন, সবটাই জানবো, কারণ সঙ্গে অনুষবাদী রয়েছেন। অনুষবাদী, একটুখানি তুমি বলো, চিরসখায় সবচাইতে তুমি সিনিয়র মোস্ট এখানে কিরকম চরিত্রটা, যদি একটু তুমি আলাপ করো দর্শকদের সঙ্গে। হ্যাঁ, ভীষণই মজার একজন চরিত্র, একটি চরিত্র। বাড়ির সব থেকে বড় বয়স্কার সদস্য উনি, সকলকে এখানে মানে বৌমার সঙ্গে, বৌমা আছেন, তার মেয়ে আছে, তার নাতি নাতনিরা আছে, এবং তার ছেলের বন্ধু এখানে থাকে। বৌমাকে একটু একটু শাসনের মধ্যে রাখতে চান, যেহেতু সেও বিধবা আর নিজেও বিধবা, নিজের যে নিয়মকানুনের মধ্যে থাকে, চায় যে বৌমা সেভাবেই থাকুক, কিন্তু সেটা তো সকলের পছন্দ নয়। কী করে মেনে নেবে অল্প বয়স্ক একজন বিধবা? সে কেনই বা নিরামিষ খাবে, কেনই বা কোথাও যেতে পারবে না, কেনই বা এই মতো করে, কিন্তু সেই নিয়ে দ্বন্দ্ব, সেই নিয়ে গল্প। আর এখানে চরিত্রটা যেটা দেখা যাচ্ছে যে বৌমা তার স্বামীর মানে যিনি খুব ক্লোজ ফ্রেন্ড, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, এরকম সম্পর্ক যার সম্পর্কের জেনারেলি নাম হয় না, এরকম তো আমাদের আপনার জীবনে নিশ্চয়ই রয়েছে এরকম প্রচুর সম্পর্ক। কীভাবে দেখেন? সোসাইটিতে ভীষণ অন্য রকমভাবে দেখে, দাগিয়ে দেয় অনেক সময় এরকম সম্পর্ককে বাজেভাবে। বন্ধুত্বটাই তো আসল, বন্ধুত্বটা যে ভ্যালু সিস্টেমটা দেখানো যাচ্ছে, যে বন্ধুত্বটা দেখাচ্ছে, সেটাই তো আসল। এর বাইরে তো কিছু বলার নেই, কারোর কিছু বলা থাকা উচিতই না। বেশ, আগামীতে প্রচুর আরও এরকম মানুষজনের সঙ্গে আলাপ হচ্ছে, তবে একটুখানি ধৈর্য ধরতে হচ্ছে এই মুহূর্তে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। চিরসখার ফ্লোর থেকে মোটামুটি এইটুকুই আপডেট আপনাদের কাছে আজকে আমি তুলে ধরলাম। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় রণর সঙ্গে রাখবো, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।